আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং শ্রোতাদেরকে। আমি ময়মনসিংহ থেকে বলছি, মোহাম্মদ আব্দুল্লাহ আল মারুফ। আমি একটা প্রাইভেট সার্ভিস জব করে থাকি আর কি। তো আমার যারা আমাকে চিনে থাকে, আমি ঘটনায় যাওয়ার আগে একটু ইন্ট্রোডাকশন দিয়ে যাচ্ছি আর কি, ইন্ট্রোডাক্টরি। তো যারা আমাকে চিনে থাকেন, অনেকে আত্মীয় স্বজনদের ভিতরে বিশেষ করে জেনে থাকবেন যে আমার যে পাস্ট হিস্ট্রি আছে, আমার দাদার আব্বা, বড় বাবা, উনি ছিলেন একজন অনেক বড় আলেম ব্যক্তি। আমার দাদাও অনেক আলেম ছিলেন, উনিও ঝাড়ফুঁক রুকিয়া করতে পারতেন। আমার ফুপা ছিলেন এরকম। তো এই পারপাস থেকে আমি অনেক কিছুই জানি বা অনেক ঘটনা শুনেছি মুরব্বীদের মুখ থেকে। বিভিন্ন কোনো এক বর্ষার রাতে, কোনো এক অন্ধকার রাতে, কোনো এক লোডশেডিং এর রাতে তাদের কাছে বায়না করে যে আমাকে ঘটনা বলো। এইভাবে অনেক ঘটনাই আমার কাছে এসেছে। আমার ব্যক্তিগত জীবনে একটা ঘটনা ছাড়া তেমন কোনো ভয়ানক ঘটনা ঘটেনি, এটাও আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করতে। এখন যে ঘটনা বলবো, আমার দুই দিকের দুই মুরব্বীর কথা বলছি। একটা হচ্ছে আমার নানুর আম্মা, বড় মা, আরেকটা হচ্ছে আমার দাদি। এই দুইজনের ঘটনা। তো দাদিরটা যদি আগে শুরু করি, দাদি ছিলেন হচ্ছে সেই আফসারউদ্দিন মৌলানা সাহেবের ছেলের বউ। তো উনি আফসারউদ্দিন মৌলানার যে কারিগরি বা আধ্যাত্মিক বিদ্যার প্র্যাকটিস উনি দেখেছেন। আমার দাদাও বললাম আলেম ছিলেন, উনিও ঝাড়ফুঁক করতে পারতেন। ওনারও অনেক কারিশমা আমার দাদি দেখেছেন। পাশাপাশি দাদি ছিলেন অনেক বড় আলেমের সন্তান, কন্যা সন্তান। তো দাদিও অনেক সাহসী ছিলেন। আমার দাদি মারা গেছেন, সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ জান্নাত নসিব করুক। উনি নিজে শেষ বয়স পর্যন্ত, 102 বছর বয়সে উনি মারা গেছেন। শেষ বয়স পর্যন্ত, মারা যাওয়ার কয়েকদিন আগে উনি চশমা ছাড়া কোরআন পড়তে পারতেন। তারা ছিলেন এই ধরনের মহিলা। তো আমার দাদি এই ধরনের অনেক ঘটনার সাথে ইউজ টু থাকার কারণে ওনার ভিতরে একটা অন্যরকম সাহস ছিল। আর ঘটনা যেটা বলবো, ছোট ছোট কোনো ঘটনা, এটা বিশেষ কোনো বড় ঘটনা নয়। আমার ছোট ফুপুর মুখ থেকে শোনা। আমার ছোট ফুপু একবার আমাকে বললেন, তোর দাদি কে ছিল তুই জানোস? বললাম, না, এমন কি হয়েছে? তোর দাদির সাহস তোদের সবার সাহস মিলে হবে না। আমি বললাম, কেন? আমাদের বাড়িতে আমরা প্রায় দেখতাম যে রাত্রে আমরা ঘুমায় পড়বো এরকম সময়, যখন বাহিরের মানে বাইডেক বলতো আর কি, বাইডেকের সবকিছু যখন লক করে বাসায় তারা ঘুমানোর জন্য শুতেন, তখন বাহিরে যে রান্নাঘর ছিল, রান্নাঘর থেকে প্রায়শই এমন আওয়াজ আসতো যে প্রচুর হুলুস্থুলু রান্না হচ্ছে, অনেক কিছু। এই রাতের অন্ধকারে, মনে করেন যে আনুমানিক সময় হবে রাতে 12টা, তখন তো অনেক রাত, বুঝেনি, রাতে 12টা 1টা এরকম সময় খুব রান্নার আয়োজন চলতেছে। ভিতরে রান্না বাড়ির শব্দ হচ্ছে, থালা বাসনের শব্দ হচ্ছে, ধোয়া শব্দ হচ্ছে, এই ধরনের শব্দ হতো। তো মাঝে মধ্যে দাদি এটাকে নিত, উনি খুব কি বলে ফানি উপায়ে দাদি মাঝে মধ্যে বিরক্ত হয়ে বলতেন, দেখছে আজকে কি শুরু করছে, আজকে কি এত আয়োজনটা। দাদি এই ধরনের কথা নিজের মনে আনমনে বলে ফেলতেন প্রায়। বা দেখা গেছেন ফুপুরা যারা আছেন, বা ইভেন আমার বাবা, চাচা, তারাও যখন বাথরুমে যেতেন সাথে কাউকে নিয়ে যেতেন বা আলো নিয়ে যেতেন, দাদি আলো ছাড়াই এই অন্ধকার রাতে একাই ওয়াশরুমে যেতে পারতেন বাহিরে। উনি কোনো ভয় পেতেন না। তো এই ধরনের রান্না বাড়ার ঘটনা হলে উনি বরং বিরক্ত হতেন। একদিনের কথা এরকম বললেন যে এরকম অনেক রান্নার সাউন্ড হচ্ছে, ওই দিন অনেক বেশি নয়েজ হচ্ছে। তো দাদি বিরক্ত হলেন যথারীতি। উনি বলতেছেন যে আজকে কি শুরু হয়েছে। এক পর্যায়ে দরজার কাছে এসে উনি হালকা চিৎকার করে, মানে উনি বলছেন, এই তোরা শেষ হইতো না? এরকম কিছুক্ষণ বলার পরে রান্নার আওয়াজ শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে যখন ওনারা তো বিছানায় শোয়া পরে, তো বিছানার কাছে যে জানালাটা, বাড়ি থেকে বের হওয়ার রাস্তা, এই জানালার কাছ দিয়ে কেউ একজন যাওয়ার সময় দুটো কাশি দিয়েছে মহিলা কণ্ঠে, অনুমতির যে কাশি হয় এরকম আর কি, এরকম কিছু। তো দাদি মানে খুব হেয়ালির সুরে, মানে আমি চিন্তা করতেছি ওনার সাহসের লেভেলটা, দাদি খুব হেয়ালির সুরে বলছেন, হয়েছে বুঝি আলা জানে। তো উনি বলতেছেন, হয়েছে বুঝি আলা জানে। তো কেউ একজন ওইখানে ছিল বা কোনো একটা কিছু ছিল যারা ওই সময় আমাদের হয়তো বা রান্নাঘর ইউজ করেছে বা কিছু একটা তাদের করেছে। আবার যাওয়ার সময় হচ্ছে তাদের একটা কমিউনিকেশন পর্যন্ত বিল্ড আপ ছিল, যাওয়ার সময় অনুমতি নিয়ে গেছে। এবং দাদি এটাকে খুবই হেয়ালি সুরে
সুপিরিয়রিটি দেখে উনি বলেছেন হয়েছে বুঝছি। এই ধরনের কিছু ঘটনা ছিল। এটা শুনেছি দাদির সাহসের কথা। আর এখন যেটা বলবো এটা হচ্ছে আমার নানুর মুখ থেকে শোনা। নানুর হচ্ছে মা যে আছেন, বড় মা, তার ঘটনা। তো এরকম একটা ঘটনার কথা বলবো। একদিন রাতে, ওই দিন হচ্ছে আমার যে নানুমনির যে হচ্ছে দুই ভাই, তারা একসাথে মাছ ধরতে যাবে। তো ওই দুই নানা যখন মাছ ধরতে যাবে, বড় মার কাছে অনুমতি নিয়ে বলে গেছে যে তারা হচ্ছে তাদের আমাকে মায়া ডাকতো, খুব সুন্দর একটা ডাক। তো বলতেছে যে মায়া, আমরা মাছ ধরবার গেলাম আজকে নদীতে, যে আমরা আইতে আইতে সকাল হয়ে যাব, তুমি হইতে হইরো, ঘুমায় পেরো আর কি। তো এইরকম বলে তারা মাছ ধরতে চলে গেছে। মাছ ধরতে চলে যাওয়ার পরে আনুমানিক সময় এটা তো বলতে পারি না, হয়তো বা তাহাজ্জুদের নামাজের আশেপাশে, এখন তাহাজ্জুদ যে যখন পরে হইতে ধরে নেন না 2টা বাজে বা এরকম সময়। তো ভিতরে বড় মা শুয়ে রয়েছেন। তো এই মুহূর্তে এসে কেউ একজন ডাকতেছে, মায়া মায়া মায়া, দরজাটা খুলুন। তো এটা নানা ভাইয়ের কণ্ঠই ছিল, বিশেষ করে ছোট নানা ভাই শাহালিমির, ওনার ঘটনা, ওনার কণ্ঠে ডাক দিয়েছে। তো বড় মা হচ্ছে চিন্তা করতেছে যে তারা তো মাছ ধরতে গেছে এবং ভুলে গেল আস্তে আস্তে সকাল হয়ে যাবে, তাহলে এত তাড়াতাড়ি আসলো কে, কোনো কি সমস্যাই হইলো কিনা। তো বড় মার উপস্থিত বুদ্ধি এরকম ছিল। তো উনি করছে কি, ভিতরে যে কুপির মধ্যে একটু আগুন ছিল, এটা নিভু নিভু করে রাখে যে হারিকেনের আলোটা, এরকম কিছু ছিল। তা আর ওনার ঘরের ভিতরে খড় ছিল। তো উনি খড় দিয়ে মুঠো করে একটা মশালের মতো কিছু একটা বানিয়ে ওইখান থেকে আগুন ধরিয়ে, আলো তো লাগবে, দেখতে হবে, উনি দরজা খুলেছেন। দরজা খুলে এসে দেখেন বাহিরে কেউ নেই। তখন উনি আশেপাশে বারান্দা যে আছে, বারান্দা এবং বারান্দা থেকে একটু বের হয়ে আশেপাশে দেখেছেন যে তারা কি আবার এসে ডেকে না পেয়ে কি চলে গেল কিনা। তো একটু দূর পর্যন্ত এগিয়ে উনি দেখেছেন কেউ নেই। তারপরে উনি যথারীতি আবার এসে শুয়েছেন। শোয়ার পরে আবারও দরজায় ডাক, মায়া। উনি আবার বের হয়েছেন। আবার বের হয়ে যখন দেখেন কেউ নাই, তখন ওনার কোনো একটা সন্দেহ হয়, উনি বুঝে যাওয়ার পরে উনি আর দরজা খুলে নাই, ভিতরে এসে যে লক করেছেন। এরপরে নাকি আরো একবার এসে দেখেছেন মায়া দরজা খুলে, কিন্তু তখন আর নানু বড় মা বের হয়নি। এরকম করে তারপরে উনি শুয়ে পড়েছেন তাহাজ্জুদের নামাজ আদায় করে। ফজরের আজান হয়ে গেলে, আলো যখন ভোরের ফুটেছে, ততক্ষণে নানা ভাইরা 2জন চলে এসেছেন। সাথে ওই যে গলুয়ের ভিতরে করে মাছ নিয়ে এসেছেন, মাছ ধরেছেন। ওনাদের মাছের মিশন সফল হয়েছে। কিন্তু তাদেরকে যখন প্রশ্ন করা হয়, তোরা রাত্রে কেন আইছিলি, বড় মা যখন প্রশ্ন করে, তখন নানা ভাইরা বলে, আমরা তো রাতে আসি নাই, আমরা তো একটানা মাছ, তো আজকে ভালো মাছ লাগছে, আমরা সারা রাত মাছ ধরছি, আমরা তো আই নেই, কোনো সমস্যা? পরে বড় মা বিষয়টা এড়িয়ে গেছে, তাদেরকে আর আতঙ্কিত করতে চায় না। বড় মা বলছে যে না, কোনো সমস্যা না। এরকমই এই নানার, বড় নানা যে আছেন, এই নানারই একটা ছেলে মাসুদ মামা নিজের সাথে একটা ঘটনা আছে। মাসুদ মামা মাছ ধরতে গিয়েছিল, এটা আর উনার মুখ থেকে শোনা না। উনার সাথে কি হয়েছিল এটা আমরা আজ পর্যন্ত জানি না। মাসুদ মামা এই ব্যাপারে কথা বলতে রাজি না। কিন্তু মাসুদ মামাকে একবার কাদার ভিতরে একবারে উল্টো করে যে গেথে রাখে, এরকম অবস্থায় পাওয়া গেছিল। উনি রাত্রে মাছ ধরতে গিয়েছিলেন, পরে পাশ দিয়ে আরো কিছু মাছ ধরার লোক যাচ্ছিল, দেরি হলে হয়তো বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, কিন্তু ওনাকে পাওয়া গেছে কাদার ভিতরে। উনি মুখ থুবড়ে পড়ে আছেন, মুখ কিছুটা ভিতরে ঢুকে আছে, দম আটকে যায় অবস্থা, এরকম ভাবে উনি পড়ে আছেন। ওনাকে মানুষজন উদ্ধার করেছে, পানি টানি দিয়ে পরে ধুয়ে সুস্থ করেছেন। জিজ্ঞেস করা হয়েছে কি হয়েছিল, উনি কিছু বলতে পারেন, ওনার মেমোরি থেকে লস হয়ে গেছে। এই ধরনের ঘটনাগুলো আগে গ্রামে প্রায়ই ঘটতো, এখন হয়তো বা কমে এসেছে, কিন্তু শেষ হয়ে যায়নি। এই ছিল আজকে আমার ঘটনা, 2-3টা ঘটনা একসাথে মিশিয়ে বলে ফেললাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। রাসেল ভাই, আপনাকে ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আর এই মুহূর্তে যে ঘটনাটি আমি আপনাদের শোনাতে যাচ্ছি, সেটি আমাদের পাঠিয়েছেন সিফাত সাইদ, এবং তিনি যুক্তরাজ্যে থাকেন। সেখান থেকে চমৎকার সব ঘটনা পাঠান। আমি খুবই পছন্দ করি তার ঘটনা। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব তার ঘটনায়। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং ভূত.com এর সকল প্রিয় শ্রোতা বন্ধুগণ। আমি সিফাত সাইদ
লিভারপুল প্রবাসী বাংলাদেশি একজন ডেটা ইঞ্জিনিয়ার। আমি আমার গত অডিওগুলিতে কিছু ঘটনা বলেছিলাম যেগুলো বাংলাদেশে আমার নানার বাড়ি শেখপাড়া সীতাকুণ্ড সংক্রান্ত। আজ আমি এমন কিছু ঘটনা বলতে যাচ্ছি যেগুলো বাংলাদেশে আমাদের নিজের বাড়ি হালিশহর আব্দুলপাড়া বাড়ি, যে বাড়িটা আছে সেই বাড়ি কেন্দ্রিক। তো শুরুতে আসলে রাসেল ভাই বলি যে আমাদের বাড়িটা আসলে আমাদের পর্দাদার আমল থেকে আমাদের দখলে থাকলেও আমরা আসলে একদম পাকাপোক্তভাবে ফাউন্ডেশন দিয়ে বাড়ি করেছি মাত্র 30 বছর আগে। এর আগে আসলে আমাদের বাড়িটা ফাউন্ডেশন ছাড়া এমনি একটা বিল্ডিং করা ছিল, ছোট একটা বিল্ডিং। কারণ আমার পরদাদা ছিলেন ব্রিটিশ নেভিতে কর্মরত, তারপর আমার দাদা ছিলেন পাকিস্তান নেভিতে, এবং বাবা চাচারাও সবাই ছিলেন বাংলাদেশ নেভির অফিসার। পরবর্তীতে সবাই রিটায়ারমেন্টের পরে কেউ আমেরিকাতে, কেউ ইউকেতে সেটেল হয়েছেন। যেমন আমার বাবা চাচার সুবাদে আমরা ইউকেতে সেটেল হয়েছি। তো যাই হোক, আমরা আসলে যে মূলত যে কারণে এটা বলা, সেটা হচ্ছে যে আসলে বংশ পরম্পরায় আমরা সরকারি বিভিন্ন দায়িত্বে থাকার কারণে বিভিন্ন জেলায়, কিংবা তখন তো আসলে ব্রিটিশ ইন্ডিয়ান নেভির আমলে দেখা গিয়েছে কখনো কখনো আমার পরদাদাকে কিংবা আমার দাদাকে ইন্ডিয়া কিংবা পাকিস্তানের বিভিন্ন প্রদেশে পোস্টিং নিয়ে যেতে হয়েছিল, যেহেতু ওনারা খুবই উচ্চপদস্থ কর্মচারী ছিলেন, যার কারণে তাদের যেতে হতো সেরকম। তো যাই হোক রাসেল ভাই, আমরা যখন আমাদের বাড়ির পুরনো বাড়িটা ভেঙে নতুন করে আবার আমাদের বাগান বাদ দিয়ে শুধুমাত্র বসত বাড়িটার উপরে 2.5 ঘন্টার যে বসত বাড়িটা আছে সেটার উপরে যখন নতুন করে ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করতে যাচ্ছিলাম আজ থেকে 30 বছর আগে, তখন আমরা দেখলাম আমাদের কিছু দূরবর্তী আত্মীয় স্বজন সহ এবং এলাকার কিছু প্রতিবেশী সহ, পাড়ার প্রতিবেশী সহ সবাই একটু বাদ সাত ছিল এভাবে যে মানে তোমরা যে এবার জায়গাটা বাড়ি করছো, তোমরা তো আসলে সবসময় এখানে স্থায়ী ভাবে বলতে গেলে ছিলে না, যদিও বা তোমাদের স্থায়ী ঠিকানা হলেও তোমরা এখানে সবসময় ছিলে না, যার কারণে তোমরা আসলে বলতে পারো না। এই জায়গাটায় যারা দায়িত্বে ছিল, যারা তোমাদের বাড়ি রক্ষণাবেক্ষণ করতো, তাদের কাছ থেকে আসলে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা শোনা গেছে যে এটাতে বহু বছর আগে থেকে মানে কিছু জিনেদের আস্তানা আছে জায়গাটাতে, নিয়ে একটু সমস্যা আছে, তোমরা মনে হয় এখানে পাকা বাড়ি না করলেই ভালো হয়। তা আমরা আসলে রাসেল ভাই স্বাভাবিকভাবে যেটা মনে করেছিলাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয়, মানুষ একটু উন্নতির দিকে গেলে পরে পাড়া প্রতিবেশী কিংবা দূরবর্তী আত্মীয় স্বজন অনেকের সহ্য হয় না কিংবা হিংসে হয়, তা থেকে হয়তো বা তারা এরকম বলছিল। তো এই জন্য আমরা আসলে জিনিসগুলো তেমন একটা আমলে না নিয়ে আমার বাবা বলেছিল ঠিক আছে দেখে নেবো, কেউ যদি আমাদের এখানে ডিস্টার্ব করে তাহলে আমরা করে নেবো, ইমাম ডাকিয়ে হুজুর ডাকিয়ে আমরা সেখানে বাড়ি বন্ধ করে নিয়ে আমরা ব্যবস্থা করে নেব, এটা নিয়ে তোমাদের চিন্তার দরকার নেই। তো আসলে এইভাবে যখন বলার আর কেউ কিছু করলো না। তারপর বাড়ির যখন ফাউন্ডেশনের কাজ শুরু হলো, আস্তে আস্তে এখানে মিস্ত্রিরা, নাইট গার্ডরা যখন থাকতে শুরু করলো, তখন কিন্তু আমার বাবা সহ আমরা সবাই চট্টগ্রাম সেলার্স কলোনি 1-এ ছিলাম।
তো সেখান থেকে এসে আমার বাবা এবং আমার মামা ছিল আবার বাংলাদেশ পুলিশে, যার কারণে উনি চট্টগ্রাম পুলিশ লাইন থেকে এসে সে সময় দেখাশোনা করতেন। তো এভাবে কিছুদিন যাওয়ার পরে দেখা গেল যে যারা কর্মরত মিস্ত্রি এবং নাইট গার্ড আছে তারা আমার বাবাকে বলতো, স্যার এইখানে না আসলে সমস্যা আছে, এখানে থাকতে পারতেছি না, এখানে কাজ করে শান্তি পাইতেছি না, কেমন জানি একটু সমস্যা হয়, মানে জিনিস এইখানে রাখলে এইখানে পাই না, আরেক জায়গায় যাইয়া দেখা যায়। এই যে মনে করেন ঢালাই মেশিন, কংক্রিট দিয়ে ঢালাই মেশিন কি একজনের পক্ষে সম্ভব নন? এইটা দেখা যায় এই জমিনের পূর্ব সাইডে রাখছি, আইসা দেখি একেবারে পশ্চিম সাইডে নাইলে দক্ষিণ পশ্চিম সাইডে এরকম করে রাখা, এই অবস্থা। তো বাবা তখন আসলে ওনাদেরকে বলল যে তোমরা আসলে কাজ না করার বাহানা করছো এসব, তাই না? বাদ দাও এসব ভাগাভাগি না করে মনোযোগ দিয়ে কাজ করো, আর যদি কাজ করতে মন না চায় তাহলে চলে যাও, আমরা অন্য মিস্ত্রি জোগাড় করছি বা অন্য কন্ট্রাক্টরের সাথে কন্ট্যাক্ট করছি। তো যা হোক রাসেল ভাই, এইভাবে করে কোন রকম বাড়ির কাজ সম্পন্ন হলো। হওয়ার পরে আমরা বাড়িটাতে থাকা শুরু করি। এর আগে আমরা ভাড়া দিয়ে রেখেছিলাম, ভাড়াটিদের কাছ থেকেও এরকম কিছু ঘটনা শুনতাম, সেগুলোতে আসছি আমি পরে। মূলত আমরা বাড়িতে থাকা শুরু করি 2003 সাল থেকে, একদম পার্মানেন্টলি, যখন বাবা বিদেশে চলে যায়। তারপর আমরা থাকতে থাকতে খেয়াল করতাম যে কিছু মানুষের অস্তিত্ব অনুভব করতাম, যাদেরকে দেখি না কিন্তু অস্তিত্ব অনুভব করা যায়, এমন কিছু, একটু গা ছমছম করতো বা ভার লাগতো, এমন কিছু অনুভব করতাম। বিশেষ করে একদিন আমার মনে আছে, বাবা যখন 2004 সালে আমাদেরকে ছুটিতে দেখতে এসেছিলেন, তখন আমি আর বাবা মিলে নামাজ পড়ছিলাম। তো নামাজ পড়ার সময় আমার কেন জানি মনে হলো যে এখানে শুধু আমি আর বাবা, আমরা দুজন নামাজ পড়ছি না, আমাদের পাশেও কেউ নামাজ পড়ছে। অর্থাৎ বাবা ইমামতি করছিলেন, আমি বাবার পিছনে দাঁড়িয়েছিলাম, এবং আমার পাশে আরো কেউ আছে আমার মনে হচ্ছে। তা আমি তখন বাবাকে বললাম, আব্বু এখানে আমার এরকম মনে হচ্ছে যে আমাদের সাথে আরো কেউ আছে। তো তখন আমার আব্বা আসলে খুবই স্বাভাবিকভাবে একটা উত্তর দিলেন আমাকে, যে দেখো বাবা, আসলে এই দুনিয়াটা তো আমরা মানুষ আছি, আমরা এখানে আশরাফুল মাখলুকাত হিসেবে আছি, কিন্তু এখানে শুধু আমাদের নয়, এই দুনিয়াটা আমাদের যেমন ঠিক তেমনি এখানের মধ্যে কুকুর বিড়াল সহ বিভিন্ন প্রাণী আছে, আবার অদেখা অনেক কিছু আছে, আমাদের দৃষ্টিসীমার বাইরেও এমন কিছু রেখেছেন, কিছু প্রাণী জগৎ রেখেছেন, সৃষ্টি রেখেছেন আল্লাহ পাক, তাদেরও এখানে আছে। যেমন তাদের মধ্যে এক হলো জিন জাতি, বিশেষ করে জিন জাতির কথা আল্লাহ কোরআন পাকে বলেছেন। তো এই জিন জাতির মধ্যে যারা ভালো জিন, তারাও কিন্তু আমাদের মতো নামাজ আদায় করেন। তো তারা হয়তো বা এখানে নামাজ কালাম পড়ে বা এরকম বিষয় আসে। তো আমরা এরপর আরো কিছু জিনিস ভাড়াটিয়াদের কাছ থেকে অনেক সময় শুনতাম যে তাদের মনে হচ্ছে যে ঠিক পাশের রুম থেকেই পেরেক মারার মতো শব্দ হচ্ছে, রাতের 12টা 12:30 বাজে, এরকম ধুম 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 পেরেক মারার শব্দ হচ্ছে। আমরাও তখন নিচ থেকে, মানে উপর থেকে নিচে কিংবা উপরে যেখান থেকে শব্দ আসছে মনে হতো আর কি। আমরা 2 তলায় ছিলাম বিধায়, তো আমরা
নিচতলায় বা উপরতলায় উঠে গিয়ে দেখতাম যে আসলে কি কারো ঘরে ঢুকছে। আমরা চিল্লা ধরেন আমার মা গিয়ে একটু বলতো, কি ব্যাপার আপনারা কি শুরু করেছেন, এই এত রাতে কেন পেরেক মারতে হচ্ছে, দিনে কি আপনাদের সময় নেই, বা এই ধরনের কেন ডিস্টার্ব করছেন মানুষকে। তখন ভাড়াটিয়ারা বলতো, কই না তো, আমাদের এখানে তো এরকম কিছু হয়নি, আমরা তো এরকম কিছুই করিনি, কোনো পেরেক মারার শব্দ বা এত রাতে ঘুম বাদ দিয়ে কে পেরেক মারবে। তো আমরা আসলে মনে করতাম যে হয়তোবা তারা ঘটনা লুকাতো। এখন আসলে রাসেল ভাই না দেখে তো আসলে প্রমাণ ছাড়া কাউকে তো কিছু বলা যায় না, আর কি বলবো। তো এভাবে করে আমরা চলে আসতাম। অনেক সময় দেখা যেত যে রাতের 1টা 1:30 কিংবা 3টা 3:30টার দিকেও ছাদের উপর, আমাদের বিল্ডিংটা আসলে ধাপে ধাপে করা হয়, 1তলা পর 2তলা 3তলা 4তলা এভাবে করে ধাপে ধাপে করা হয়। তো দেখা যেত যে 2তলা উপরে যে মশলা বাটার মতন একটা শব্দ হতো, পাটায় মশলা পিষলে যেরকম শব্দ হয় আর কি। তো এগুলো শোনা যেত, হতো। আমরা গিয়ে দেখতাম কেউ নেই। এবং এই ঘটনাটা রাসেল ভাই ছিল, এখন যে বিল্ডিং 4তলা হয়ে গেছে, আমরা 2তলা থেকে 4তলা পর্যন্ত সব প্রত্যেকটা ফ্লোরে মানে শোনা যায় এই শব্দটা এখনো প্রায় সময়, একটু ভালোভাবে খেয়াল করলে শোনা যায়। তো আমরা যখন এগুলো দেখতাম শুনতাম মানে, তো পরবর্তীতে আমরা চিন্তা করলাম কি বিল্ডিংটা আসলে আমরা তো ফাউন্ডেশন দেওয়ানোর সময় এবং প্রত্যেকটা ফ্লোরেই আমরা 4 কোণা বন্ধ করে যেভাবে ইসলামী শরীয়ত মতো করা হয়, যে সবকিছু আমরা পরে সেভাবে করেছিলাম। কিন্তু চিন্তা করলাম যে না, এবার একজন রাকি আনি, অর্থাৎ যারা রুকাইয়া করেন আর কি, স্পেশালি একজন রাকি এনে একটু দেখাই যে আসলে এখানে কি কোনো সমস্যা আছে কিনা, এখানে কি রুকাইয়া করানোর কোনো প্রয়োজন আছে কিনা, বা ইসলামী শরীয়ত সম্মত ভাবে সেভাবে। তো বাবা যখন একজন রাকিকে আনলেন, উনি দেখে বললেন যে আপনাদের এই বাড়িটাতে কিছু ভালো জিনের বসবাস আছে, এবং তারা আপনাদের এখানে আপনারা বসবাস শুরু করার আগেও অন্তত আরো 200 বছর আগে থেকে এখানে বসবাস করে আসছে। তো তারা এই জায়গাটা ছেড়ে আসলে যাবে না, তারা চাইছে মানে আপনাদের সাথে এখানেই থাকবে, কিন্তু আপনাদেরকে কোন রকমের ডিস্টার্ব বা ক্ষতি করবে না। তাদের শুধু দাবি হচ্ছে এতটুকু যে মানে আপনারা তাদেরকে এখান থেকে তাড়ানোর জন্য কখনো কিছু করবেন না, কিংবা তাদের কোনো ক্ষতি করবেন না। যতদিন না পর্যন্ত আপনারা তাদের কোনো ক্ষতি করবেন, ততদিন পর্যন্ত তারা এখানে থাকবে। টুকটাক কোনো এক সময় হয়তো বা আপনাদের সাথে দেখা হয়ে যাবে, একটু যেগুলো দেখতে অতি প্রাকৃতিক বা ভয়ঙ্কর মনে হতে পারে, কিন্তু এর চেয়ে বেশি কিছু হবে না। এরপরে তারা চলে যাবে, কিন্তু তারা আপনাদের কোনো ক্ষতি হবে না। অর্থাৎ একই জায়গায় মনে করেন রাসেল ভাই, যদি কেউ থাকে একটু একটু তো দেখা হতেই পারে, এইরকম একটা বিষয় আর কি। তো বললো তারা বরঞ্চ তোমাদেরকে বংশ পরম্পরায় প্রোটেক্ট করে যাবে। অর্থাৎ এই জায়গার ভিতরে তোমাদের বাড়ির যে সীমানা, এই সীমানার ভিতরে কেউ চাইলেও কখনো তোমাদের ক্ষতি করতে পারবে না। এই জিনগুলোর সেভাবে বংশ পরম্পরায় তোমাদেরকে প্রোটেকশন করে আসছে, এবং ভবিষ্যতেও করে যাবে বলে বলেছে। তো আমরা যখন শুনলাম যে এরকম যে আমাদের কোনো ক্ষতি হবে না, তো তাহলে তো আর চিন্তার কিছু নেই, থাক। তো সেভাবেই আসলে রাসেল ভাই আমরা এতগুলো বছর আছি। তো এবার আসি আমি রাসেল ভাই, যখন আমি আর একটু বড় হই, যখন ক্লাস 8-9 পড়ি, তখন
এমন একটা ঘটনা দেখলাম, যে ঘটনাতে আমি আসলে বিশ্বাস করতে বাধ্য হলাম যে যে আসলে এখানে কিছু আছে। এর আগে পর্যন্ত আসলে বিশ্বাস করতাম না, আমি মনে করতাম যে যে এগুলো হয়তো বা হুজুরদের বানোয়াট কথাবার্তা বা এরকম কিছু। তো রাসেল ভাই, আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন আমার ভাইয়া আমার জন্য আসলে নোকিয়া N95 একটা মোবাইল পাঠিয়েছিল ইউকে থেকে। আপনারা আশা করি যারা তখনকার আমলে মোবাইল ফোন ব্যবহার করতেন সবাই জানেন যে নোকিয়া N95 কিরকম দামি এবং একটা মোবাইল ছিল, ভালো মোবাইল ছিল। তো যা হোক রাসেল ভাই, আমার একটা বড় অভ্যাস ছিল কি, আমি ঘুমানোর সময় সবসময় আমার বিছানার পাশে একটা টেবিলের উপর মোবাইলটা রেখে ঘুমিয়ে যেতাম। একটু এখানে বোঝার সুবিধার্থে রাসেল ভাই বলে রাখি, আমার রুমটা হচ্ছে উত্তর পশ্চিম মুখী, অর্থাৎ উত্তর দিকে একটা জানালা আছে এবং পশ্চিম দিকে একটা জানালা আছে। উত্তর দিকের জানালাটায় আমার খাট, খাটের পাশাপাশি পশ্চিম দিকে রয়েছে একটা কম্পিউটার টেবিল এবং তারপরে হচ্ছে পড়ার টেবিল। তো রাসেল ভাই, আমি আসলে ছোটকাল থেকেই কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বো, আমার এটা ইচ্ছা ছিল। এটা আমাদের এলাকার এবং আমার সাথে আমার পড়া যারা সহপাঠী ছিল সবাই জানতো কম বেশি। তো যেটা কথা আসলে আমি, যার কারণে তখন থেকেই এই সফটওয়্যার এবং গেমিং এসব নিয়ে আমার খুব শখ ছিল। তো এই জন্য আমি সবসময় আমার পড়ার টেবিলের পাশে আমার কম্পিউটার টেবিল এবং তারপরে খাট এভাবে করে সেট আপ করেছিলাম, যাতে আমার এই রুম থেকে আর খুব একটা বেশি মুভ করতে না হয় আর কি। আবার জানলা বরাবর রেখেছিলাম কম্পিউটার টেবিলটা, যাতে আমি কিছুক্ষণ পর পর একটু স্ক্রিন থেকে চোখ সরিয়ে বাইরে সবুজ অরণ্যের দিকে দেখতে পারি। রাসেল ভাই বলে রাখি, আমাদের বাড়ির পাশে কিন্তু একসময় একটা বিরাট পুকুর ছিল, সেটা বর্তমানে ভরাট হয়ে গিয়েছে। এখানে বিভিন্ন রকমের প্রকল্প চলছে, কিন্তু তারপরে স্টিল নাও রাসেল ভাই আমাদের বাড়ির চারপাশে যে পরিমাণ সবুজ গাছগাছালি আছে, আপনার দেখলে বিশ্বাসই হবে না যে চট্টগ্রাম শহরের মতো এরকম একটা জনবহুল জায়গায় এখনো এমন কোন জায়গা আছে, তাও হালি শহরের মতো এরকম একটা জায়গায়, যেটাকে কিনা বর্তমানে চট্টগ্রামের দ্বিতীয় খুলশি বলা হচ্ছে। তো এরকম একটা জায়গায় এখনো এরকম গাছপালা যুক্ত একটা জায়গায় আছে, সেটা কারো হয়তো বা না দেখলে বিশ্বাস হবে না। তো যা হোক, আমি ওভাবে করে রাখতাম যাতে স্ক্রিন থেকে সরিয়ে একটু দেখতে পারি, চোখে যাতে সমস্যা না হয়। তো এই জিনিসটার উপরে, আমি এই টেবিলটার উপরেই কি করতাম, মোবাইলটা রেখে অনেক সময় ঘুমিয়ে যেতাম। এবং এটার কারণে আমি প্রায় সময় আমার মায়ের কাছ থেকে বকুনি শুনেছি যে, এই সিফাত, তুই যে মোবাইলটা এইভাবে রেখে শুয়ে যাস, তোর কি খবর আছে? এখানে মাত্র 2 তলা একটা বাড়ি, এখান থেকে উঠে মোবাইলটা নিয়ে যেতে কতক্ষণ লাগবে? একটা চোর এসে যদি নিয়ে যায় কি করবি? তোর তো আসলে এসবের প্রতি কোনো মায়া নেই, যাওয়ার আগেই তো পেয়ে যাচ্ছিস, বাবা পাঠাচ্ছে, ভাই পাঠাচ্ছে বিদেশ থেকে, টাকা তো নিজে কামাস না, তাই তো গায়ে লাগে না, তাই না? এরকম করে আসলে বলতো আমাকে, কিন্তু আমি পাত্তা দিতাম না রাসেল ভাই। তো যা হোক, একদিন আমি দুপুরবেলা এভাবে ঘুমিয়ে আছি, আর আমার একটা বদ অভ্যাস ছিল যে আমি দরজা সবসময় বন্ধ করে ঘুমাই, রুমের দরজা সবসময় বন্ধ করে ঘুমাই। আমার মানে ঘুম পুরা হওয়ার আগে যাতে আমাকে কেউ তুলতে না পারে, এই কারণে মানে আমি সেভাবে এই কাজটা করতাম। তো রাসেল ভাই, একটু বলে রাখি, যেহেতু আমাদের বিল্ডিং এর অনেক আগে করা হয়েছে, বিশেষ করে 1 তলা 2 তলা অনেক আগে যে করা হয়েছে, তখনকার সময় কিন্তু রাসেল ভাই খেয়াল করলে দেখবেন যে 90 দশকের শেষের দিকে বিল্ডিং গুলোতে বিশাল বড় বড় করে সানসেট দেওয়া হতো। এমন সানসেট আছে কিছু কিছু জায়গায় যেখানে মনে হবে যে একজন মানুষ অনায়াসে শুয়ে থাকতে পারবে। হাঁটা তো
ইজিলি পসিবল। তো যা হোক, এখন আমি ঘুমিয়ে আছি। আমি একটা স্বপ্ন দেখতে লাগলাম হঠাৎ করে, যে আমি আমার রুমে শুয়ে আছি, হঠাৎ করে জানালা দিয়ে একটা মহিলা, কালো কাপড় পরিহিত, ফর্সা একটা চেহারা, উচ্চতা আনুমানিক 4 ফিট 8 কিংবা সর্বোচ্চ 4 ফিট 10 এরকম হবে। অর্থাৎ একটা স্বাভাবিক মানুষের উচ্চতায় একটা মহিলা, কালো কাপড় পরিহিত ফর্সা একটা মহিলা জানালা দিয়ে লাফ দিয়ে ঢুকে গেল। এটা দেখে আমি কিছুটা ভয় পেলাম, ঘুমের মধ্যে আমি ভয় পেলাম। কারণ হচ্ছে আমাদের জানালায় কিন্তু গ্রিল দেওয়া, তো গ্রিলের ভিতর দিয়ে একটা মানুষ কিভাবে ঢুকবে, তাও একটা মহিলা এরকম ভর দুপুরে। তো যা হোক, মহিলাটা ঢোকার পরে দাঁড়িয়ে, ফ্লোরের সামনে দাঁড়িয়ে আমাকে বলছে যে, সিফাত, তুমি যে এভাবে করে তোমার বাসার সবাই তোমাকে বলার পরও তুমি আমলে নিচ্ছ না, তোমার মোবাইলটা চুরি হয়ে গেলে তুমি কি করবে? এটা কিন্তু তুমি ঠিক করছো না। নাও, তোমার মোবাইলটা তোমার হাতে আমি দিয়ে গেলাম, পরবর্তীতে সামনে রাখবে, এরপরে কিন্তু হারিয়ে গেলে মোবাইল আর পাবে না। এভাবে বলে আমার হাতে মোবাইলটা দিয়ে চলে গেল। আমি রাসেল ভাই ভয়ে তখন আমার নিঃশ্বাস আটকে যাচ্ছিল, মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না, এমন একটা অবস্থা। তো এভাবে করতে করতে হঠাৎ করে দেখি আমার ঘুম ভেঙে গেল, এবং ঘুম ভেঙে দেখি মোবাইলটা আমার হাতে, ঠিক যেভাবে আমার হাতে মোবাইলটা ধরিয়ে দিয়েছিল সেভাবে আমার হাতে। রাসেল ভাই তখন আমি খুব ভয় পেয়ে গেলাম যে এটা কি দেখলাম। আবার পরে মনে করলাম হয়তো বা এটা আমার মনের ভুল, আমি হয়তো বা মোবাইল টিপতে টিপতে মোবাইল হাতে নিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম, এরকম হবে হয়তো বা, এটা মনে করেছিলাম। কিন্তু রাসেল ভাই, আমার এই ভুল ভেঙে যেতে বেশি সময় লাগেনি। মাত্র 2 ঘন্টা পরে শুনি যে আমাদের বিল্ডিং এর নিচতলায় একটা মোবাইল চুরি হয়েছে, ঠিক সেই বরাবর, যেই বরাবর আমার রুমটা, অর্থাৎ পশ্চিম দিকে আমার রুম বরাবর নিচের রুমে একটা মোবাইল চুরি হয়েছে জানলা দিয়ে। তো রাসেল ভাই তখন আসলে আমরা, বিশেষ করে আমি বিশ্বাস করতে বাধ্য হলাম যে আসলেই হ্যাঁ, আমাদের এখানে এমন কিছু আছে যারা আমাদের সাথে থাকে কিন্তু আমাদের ক্ষতি চায় না, বরঞ্চ আমাদের ভালো চায়। এবং তাদেরই হয়তো বা, তাদের পক্ষ থেকে এসে হয়তো বা কেউ ইঙ্গিত দিয়ে গিয়েছিল যে এরকম বিপদের আশঙ্কা আছে বা চুরি হওয়ার আশঙ্কা আছে, সাবধান থাকতে, আমাদেরকে সতর্ক করতে হয়তো বা এসেছিল, যার কারণে মিলে গেল ঘটনাটা। তারপর রাসেল ভাই আরো কিছু ঘটনা আছে, যেমন একদিন রাতের প্রায় 11টার দিকে আমি একটু আর্লি ঘুমিয়ে গিয়েছিলাম সেদিন, কিন্তু আমার খালা এসেছিল। উনি প্রায় 12:30 বা 1টা নাগাদ হয়তো বা জায়গা ছিল, উনি আরেক রুমে। তো বলে রাখি রাসেল ভাই, আসলে আমাদের 2.5 ঘন্টা জায়গার উপরে 2 তলা ফ্ল্যাটটা পুরোটাই আমাদের। তো এই কারণে সেখানে আসলে এক ফ্ল্যাট থেকে আরেক ফ্ল্যাটে যেতে বেশ কিছু সময় লাগে। তো যখন আমি ঘুমিয়ে আছি তখন আমার খালা নাকি আমার মতো হুবহু দেখতে কেউ একজনকে দেখলেন, দেখে বলছে যে ওই যিনি দেখতে আমার মতো, অর্থাৎ সেই অবয়বটা নাকি গিয়ে আমার খালাকে বলছে যে, এই রুমা খালা, তুমি কি করছো? এত রাতে মোবাইল নিয়ে টিপাটিপি করছো এখনো না ঘুমিয়ে? এটা দেখে প্রথমে আমার খালা ভেবেছিলেন হয়তোবা সত্যি সত্যি আমি ওখানে গিয়েছি, যে আমি হয়তোবা ওনার সাথে দুষ্টামি করছি, ওনাকে ভয় দেখাচ্ছি বা এরকম কিছু। তো উনি প্রথমে বললেন, এই তুইও তো ঘুমাচ্ছিস না, তুই যা ঘুমা, না ঘুমিয়ে এখানে কি করছিস? এটা বলাতে
নাকি দেখলেন যে সাথে সাথে ওই অবয়বটা, আমার মতো দেখতে যে অবয়বটা, সেটা মশারির উপরে উঠে লাফিয়ে লাফিয়ে কেমন জানি বানরের মতন চলাফেরা করছিল। এটা দেখে সাথে সাথে আমার খালা প্রচন্ড ভয় পেয়ে যায় এবং উনি আয়াতুল কুরসি সহ দরুদ শরীফ সহ আরো বিভিন্ন রকমের দোয়া পড়তে লাগলেন। এটা একটা ঘটনা ছিল। ছোট ঘটনার মধ্যে এরকম আরেকটা ঘটনা হচ্ছে, রাসেল ভাই, এটা আমার আরেক খালা দেখেছিল, অর্থাৎ আমার আম্মুরা 3 বোন। তো উনি দেখলেন যে একদিন দুপুর বেলায় নাকি জাম গাছের উপর, আমাদের বাগানে যে জাম গাছ আছে, জাম গাছের উপর নাকি একদম হুবহু দেখতে আমার আম্মুর মতো একটা মহিলা অবয়ব জাম গাছের উপর বসে আছে এবং বসে সেখান থেকে জাম খাচ্ছে। তো দেখে উনিও সাথে সাথে আয়াতুল কুরসি পরে দোয়া দরুদ পড়তে থাকলেন এবং কিছুক্ষণ পরে দেখলেন অবয়বটা নেই। তো এটা আসলে রাসেল ভাই বুঝতেই পারছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম ভর দুপুরে একটা মহিলা, যে ষাটোর্ধ্ব একটা মহিলা গাছের উপরে এভাবে বসে থাকাটা, এটা আসলে অসম্ভব এবং অশোভনীয়। তো এটা আসলে সম্ভবই না কখনো এরকম। তো তখন আমরা ধরে নিলাম যে আসলে এটা ওই সেই জিনগুলোই হয়তো দেখা দিয়েছে যারা আমাদের এই জায়গাটাতে বসবাস করে আসছে বংশ পরম্পরায়। এরকমই আরেকটা ঘটনা আছে, যেটা হচ্ছে আমি নিজে দেখেছিলাম। আমি একদিন বিকেলবেলা জানালার দিকে তাকিয়েছিলাম। আমাদের বাসার পাশেই তো আসলে মসজিদ, হেঁটে যেতে সর্বোচ্চ হতে 30 সেকেন্ডের মতো লাগে। তো মাগরিবের আজানের আগে আমি যদি খেলতে না যেতাম, তাহলে আমার একটা অভ্যাস ছিল যে আমি বাসায় বসে আমার রুম থেকে জানলা দিয়ে তাকিয়ে দেখতাম সবুজ সমারোহের আসলে দৃশ্যগুলো দেখতে ভালো লাগতো। এখন হচ্ছে, তখন তো আরো বেশি সবুজে ভরপুর ছিল। তো যাই হোক, আমি এভাবে তাকিয়ে আছি, দেখতে পেলাম রাস্তা দিয়ে হেঁটে, অর্থাৎ আমাদের বাড়ির রাস্তা দিয়ে হেঁটে একটা অবয়ব যাচ্ছে, ঠিক আমার মতো উচ্চতা, আমার মতো গায়ের রং, আমার মতোই চেহারা দেখতে, গড়ন সবকিছু আমার মতো, আমার টুপি পাঞ্জাবি পরিহিত একটা অবয়ব যাচ্ছে, হেঁটে যাচ্ছে, মসজিদের দিকে যাচ্ছে, হয়তো নামাজ পড়ার জন্য যাচ্ছে। কিন্তু যাওয়ার সময় সে তাকিয়ে থেকে আমার দিকে হেসে হেসে যাচ্ছিল। আমি এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার মতো দেখতে একটা মানুষ এভাবে হেঁটে হেঁটে যাচ্ছে ইয়ে করে। জানি না রাসেল ভাই সেটা কি আমার কারিনজিন নাকি এটা আমাদের সাথে এখানে অবস্থিত যেসব জিন ভাই বোনেরা আছে তাদেরই কেউ কি আমার রূপ ধরে নিয়েছিল কিনা সেটা জানি না। কারণ আমি যতটুকু জানি যে আসলে জিনদের আসল রূপ দেখলে নাকি মানুষ ভয়ে মরে যাওয়ার মতন অবস্থা হয় বেশিরভাগ মানুষেরই, সেজন্য হয়তো বা তারা আমাদের রূপ ধরে দেখা দেয় বা মানুষের রূপ ধরে দেখা দেয় বা অন্য কোনো কিছুর রূপ ধরে দেখা দেয়, যেটা এই দুনিয়াতে অস্তিত্ব আছে বা যেটা সচরাচর আমরা দেখি। তারপর আরেকটা ঘটনা আছে রাসেল ভাই, আমরা আসলে কাজিনরা মিলে সব সময় রাতের 2টা-2:30 পর্যন্ত ছাদে আড্ডা দিতাম। বিল্ডিং যখন 2 তলা উপরে ছাদ ছিল তখনও দিতাম, এখন 4 তলার উপরে ছাদ এখনো মাঝে মধ্যে আমরা সময় পেলে সেভাবে দিই। যদিও বা এখন তো আসলে ব্যস্ততার কারণে কিংবা দেশে না থাকার কারণে সে হচ্ছে না। তো যা হোক, আমরা একদিন একটু তাড়াতাড়ি আসলে আড্ডা শেষ করে রাতের 10:30টার দিকে এসে
ঘুমিয়ে যাই, বাসায় এসে ঘুমিয়ে যাই কাজিনরা সবাই। পরদিন সকালে আমার মা আমাকে ডেকে বলছিল, কিরে সিফাত, তোরা কাল রাত না ঘুমিয়ে রাতের 2:30-3টা পর্যন্ত এতক্ষণ পর্যন্ত ছাদে ছিলি কেন? আরো শীতের রাত, এখন কুয়াশা, ঠান্ডা ধরে গেলে কি হবে? আমরা আসলে তখন কিছুতেই বিশ্বাস করাতে পারছিলাম না আম্মুকে যে আম্মু না, এটা আমরা ছিলাম না, আমরা ওখানে থাকার প্রশ্নই আসে না। আমরা 10টা বাজে এসে ঘুমিয়ে গিয়েছিলাম। কালকে আমরা খুব ক্লান্ত ছিলাম, আমরা ঘুমিয়ে গিয়েছিলাম, ওটা আমরা ছিলাম না। কিন্তু পরের দিন রাসেল ভাই একই রকম ঘটনা আমরাও উপলব্ধি করতে পারি। দেখি ছাদের ঠিক উপরে যেই বরাবর যে রুম বরাবর আমরা শুয়েছি, ঠিক সেই বরাবর উপরে আমাদের ভয়েসের মতন কেউ আড্ডা দিচ্ছে, হাসছে, এরকম শুনতে পাচ্ছি। তখন আমরা আসলে বুঝতে পেরেছি যে আসলে এটা আমরা নই, মানে আমাদের রূপ ধরে কিংবা কণ্ঠ ধারণ করে কেউ এভাবে আড্ডা দিচ্ছিল বা কথা বলছিল। যে তখন আম্মুকে এটা বিশ্বাস করাতে পারলাম যে আগের দিন আমরা ছিলাম না। এই ছিল আসলে রাসেল ভাই ছোট ছোট কিছু বিচ্ছিন্ন ঘটনা। এবার আমি একটা বড় ঘটনা বলতে যাচ্ছি, যেটা আমি অনেকদিন পর্যন্ত সাফার করেছি। ঘটনাটা শুরু হয় রাসেল ভাই আমি যখন ক্লাস 6-এ ছিলাম তখন থেকে। বলে রাখি রাসেল ভাই, তখনও ভূত FM বা রেডিও ফুর্তি এসব কিছুই আসেনি, এর আরো বহু আগের ঘটনা। তো এই ঘটনাটা আসলে আমি ভূত FM অনেকদিন দিব বলে ভাবছিলাম, আসলে সময় হয়নি, কিন্তু এখন দিচ্ছি এই সব ঘটনার সাথে, যেহেতু এগুলো সব একই জায়গার ঘটনা। তো রাসেল ভাই, আমি একদিন দুপুরে শুয়ে আছি, আমি দেখি কি খুব বড় কালো মোটা শরীরের মতো একটা অবয়ব, চুলগুলো কোকড়া কোকড়া, বিশাল, মানে জিম করলে মানুষের শরীর যেরকম এরকম হয় টাইপের একটা অবয়ব, কিন্তু চেহারাটা খুবই কিম্ভূত কিমাকার একটা চেহারা দেখা যাচ্ছে, মানে স্বাভাবিক কোনো মানুষের মতো না। এই মানুষ জানালা দিয়ে ঢুকে এসে, জানালা বন্ধ অবস্থায়, এবং বলে রাখি রাসেল ভাই আমাদের কিন্তু প্রত্যেকটা জানালায় নেট দেওয়া আছে মশার জন্য, আমরা প্রত্যেকটা জানালাতেই থাই গ্লাসের সাথে নেট দিয়ে রেখেছি। সেই নেট এবং গ্রিল ভেদ করে আসলো, এসে কোনো কথাবার্তা ছাড়াই হঠাৎ করে আমাকে এক হাতে গলা ধরে বিছনা থেকে আলগিয়ে নিয়ে আছাড় মারতে লাগলো পুরা রুমের বিভিন্ন জায়গায় জায়গায়। রাসেল ভাই এমন জায়গায় আছাড় মারতে লাগলো যেসব জায়গাগুলোতে আছাড় খেলে একটা মানুষের খুব বেশি ইনজুরি হবে, মারাত্মক রকমের ইনজুরি হবে, সেরকম জায়গাগুলোতে, যেমন ধরেন পিলারের কর্নার ঘেঁষে টাইলস বরাবর, তারপরে টেবিলের কোনা বরাবর মাথায় আঘাত করা, কোমরে আঘাত করা, এমন ভাবে আছাড় দিল যে কোমরটা গিয়ে টাইলসের কোনা বরাবর লাগলো, কিংবা মাথাটা গিয়ে টেবিলের কোনা বরাবর, টাইলসের কোনা বরাবর, কিংবা আলমারির কোনা বরাবর, কিংবা উপরে যে শেলফ আছে শেলফের কোনা বরাবর গিয়ে লাগলো। এরকম ধরনের প্রচন্ড ব্যথা অনুভব হচ্ছিল, কিন্তু আমি রাসেল ভাই কোনোভাবেই নিজেকে প্রোটেক্ট করতে পারছিলাম না। একে তো আমি তখন অনেক ছোট, তারপর এত বিশাল দেখি একটা মানুষ এর মতন একটা অবয়ব, যাই কিছু হোক, এইটা দেখে রাসেল ভাই আমি অনেক কষ্টে আমার ঘুম ভাঙলো। ঘুম ভেঙে দেখি আমি ঘামিয়ে একদম ঘেমে খুব একাকার, পুরো শরীর লাল হয়ে আছে। আমি সাথে সাথে গিয়ে ঘটনাটা আমার মাকে জানালাম। মাকে জানানোর পরে এই প্রথমে আসলে মা বিষয়টা আমার বাবাকেও জানান। তো তারা আসলে দরদ করে কিছু ফদই দিলেন, তারপর আমাকে আয়াতুল কুরসি সহ বিভিন্ন দোয়া শিখিয়ে দিলেন যে এগুলো পরে ঘুমাতে, যাতে এই ধরনের সমস্যা না হয়। কিন্তু রাসেল ভাই, অবিশ্বাস্য হলো সত্য যে আমি এগুলো মেনটেন করার পরও প্রায় সময় এই স্বপ্ন
একই স্বপ্ন বারবার দেখতে লাগতাম। শুধু যে আমি আমার নিজের রুমে শুলে দেখি তাই না, আমি দেখা যাচ্ছে যে আমি অন্য কোনো রুমে শুলেও, রুম পরিবর্তন করলেও আমাদের ফ্ল্যাটটাতে মোট 4টি বেডরুম আছে, অন্য রুমে গেলেও আমি একই রকমের স্বপ্ন দেখতে পাচ্ছি। এই বিষয়টা রাসেল ভাই টানা 4 বছর আমি ফেস করেছি, ক্লাস 6 থেকে নিয়ে ক্লাস 10 পর্যন্ত টানা আমি প্রায় সময় দেখতাম দুপুরবেলা কিংবা রাতের বেলা এই ধরনের স্বপ্নটা দেখতাম। তখন আমার বাবাকে যখন এটা জানাই, উনি একটু নড়েচড়ে বসলেন। উনি তখন অন্য আরেকটা হুজুরের শরণাপন্ন হন, আমার একজন রাকি সমাপন্ন হন। অর্থাৎ আমরা বাড়ি করানোর সময় যেই রাকিকে দেখিয়েছিলাম তাকে না, অন্য কোনো রাকি শরণাপন্ন হন, সন্দেহ দূর করতে। যে বাড়ি করানোর সময় যে রাকিটাকে দেখিয়েছিলাম উনি হয়তোবা ভুল বলেছে কিংবা এই ধরনের কিছু হবে, তাই অন্য আরেকজন। তখন রাসেল ভাই আমার ছোট চাচার একজন বন্ধু আছেন, যিনি আসলে চট্টগ্রামের পতেঙ্গা কাঠগড় এরিয়াতে ওনার বাড়ি, কিন্তু উনি আবার আমাদের হালিশহর এরিয়াতে ওনার বেশ যাতায়াত ছিল, এবং যার কারণে উনি এখানে পরিচিত আছেন। উনি সৌদি আরবে ওনার মদিনায় ব্যবসা আছে। উনি খেজুর সহ, আতর সহ বিভিন্ন ধরনের যে ইসলামিক প্রোডাক্ট গুলো আছে এগুলোর ব্যবসা করেন। তো যার কারণে ওনার সাথে বিভিন্ন ধরনের আলেমদের ভালো পরিচয় আছে বিধায় উনি আমাদেরকে এই হালিশহর এল ব্লকে একজন রাকিব পরিচয় দিয়েছিলেন। আমি নামটা বলবো না, শুধু এতটুকু বলে রাখি যে হালিশহর এল ব্লকে তখন উনি ছিল। জানি না এখন ওখানে উনি আছেন কিনা বা ওনার জায়গায় অন্য কেউ আছে কিনা সেটা জানি না। তো যাই হোক, তো ওনাকে যখন ডেকে আনা হলো এই বিষয়টার জন্য, উনি দেখে আমাকে বললেন যে আসলে বাবা, তোমাকে তো একটা বদজিন ভর করেছে, তোমার ক্ষতি করতে চাইছে, যে তুমি যাতে জীবনে উন্নতি করতে না পারো, বা তোমার শারীরিক এবং মানসিক অবস্থার কারণে তুমি যাতে তোমার বয়সের চেয়ে দ্রুত ভেঙে পড়ো, কিংবা তোমার বোধ শক্তি নষ্ট হয়ে যায়, সেজন্য এরকম করা হয়েছে। তো এটা আমি তোমাকে কিছু আমল শিখিয়ে দিচ্ছি, আর এই কাজগুলো তুমি করবে। করলে তবে এটা সাথে সাথে যাবে না, সময় লাগবে, হয়তোবা এটা 1 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে, কিংবা দেখা যাবে 10-12 বছরও লাগতে পারে। কতদিন লাগবে ঠিক নেই, কিন্তু তুমি যদি আমলগুলো ঠিক মতো চালিয়ে যাও তাহলে ঠিক হয়ে যাবে। আর যদি কোনো কারণে আমল বাদ যায়, অর্থাৎ লাগাতার যদি 3 মাসের বেশি বাদ যায়, তখন অবশ্যই আমাকে জানাবে, তখন আবার নতুন করে অন্য কোনো আমল করতে হবে। তো উনি আসলে আমাকে ইসলামিক শরিয়া সম্মত ভাবে যেভাবে সূরা বাকারার 112 নম্বর আয়াত সহ আরো কিছু রুকায়ার আয়াত পড়তে বলতেন এবং শুনতে বলতেন। তারপরে হচ্ছে আমাকে তিনি পরা পানি দিয়েছিলেন, আর বলতো বড়াই পাতা পেস্ট দিয়ে গোসল করতে, বড়াই পাতা সেগুলো মিশিয়ে, আর প্রতিদিন ফজরের পরে এবং আসরের পরে 3 চামচ করে পরা পানি খেতে, যেটা সহি শুদ্ধ রুকাইয়ার নিয়ম আর কি। তো রাসেল ভাই এভাবে করে আমি কন্টিনিউ করতাম, দেখা যেত আমার সমস্যাটা কিছুটা কমে এসেছে, কিন্তু তারপর পুরোপুরি যায় না। এভাবে করতে করতে রাসেল ভাই 6, 7, 8, 9 পর্যন্ত চললো। 10-এ থাকা অবস্থায় একদিন আমি দেখতে পাই রাসেল ভাই দুপুরবেলা যে এই জিনটা আবারও এসেছে আমাকে আক্রমণ করতে, এবং আমাকে যখন সে একইভাবে আবার 1 হাতে আলগিয়ে তুললো, তখন দেখলাম কি আমার চোখ খুলে গিয়েছে। আমি বাম হাতটা দিয়ে তার হাতটা ধরিয়ে তার হাত সরিয়ে ফেললাম, এবং ডান হাত দিয়ে আমি উল্টো ওই অবয়বটাকে একটা আছাড় দিলাম, 1 হাতে আলগিয়ে একটা আছাড় দিলাম, ঠিক যেভাবে সে আমাকে আছাড় দেয়। তবে এইবার
আমি যেটা দেখলাম যে আমি তাকে আছাড় দিয়েছি আমাদের পাশে বাগানে। আমি কিন্তু সে যেরকম আমাকে ঘরের ভিতরে বিভিন্ন কোনায় কানায় আছাড় দিত সেরকম না, আমি তাকে আছাড় দিয়েছিলাম বাগানে। তো এই আছাড়টা দেওয়ার পরে সে বিকট করে একটা শব্দ করলো, এবং এরপর থেকে আর কোনোদিন রাসেল ভাই আজ পর্যন্ত, আমার বয়স এখন প্রায় 35 বছর, আমি কখনো দেখিনি তাকে আর আসতে, রাসেল ভাই। তো এই ঘটনা যখন আমি সেই রাকিকে জানাই, সেই হুজুরকে জানাই এবং আমার আব্বুকে জানাই, তো তখন ওনারা আমাকে বললেন যে আসলে এই জিনটা তোমার উপরে যে বা যারাই কোনো কারণে চালান করেছিল, খারাপ উদ্দেশ্যে চালান করেছিল, কিন্তু সেটা আসলে তোমাকে বারবার ভয় দেখানো কিংবা তোমার কাছে আসার চেষ্টা করছিল, কিন্তু তোমাদের এই গন্ডির ভিতরে থাকার কারণে সে দূর থেকে তোমাকে ভয় লাগাচ্ছিল, তোমাকে কাছে এসে তোমার কোনো ক্ষতি করতে পারছিল না, যেহেতু তোমাদের এখানে বংশ পরম্পরায় কিছু ভালো জিনের বসবাস আছে এবং তারা তোমাদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ আছে যে তারা তোমাদেরকে সবসময় উপকার করে যাবে, প্রোটেকশন দিয়ে যাবে বংশ পরম্পরায়, যতদিন না পর্যন্ত তোমরা তাদের না কোনো ক্ষতি করছো। তো যার কারণে তাদের প্রোটেকশনের কারণে তোমাকে ভয় দেখিয়েছে শুধুমাত্র, কিন্তু তোমার কোনো ক্ষতি করতে পারেন। আর শেষ যে স্বপ্নটা তুমি দেখেছো, যে মানে তুমি আছাড় দেওয়ার পরে চলে গেছিল, সেটাতে যেটা হয়েছে যে এই জিনগুলো এক সময় যখন তারা শক্তি সঞ্চয় করতে করতে ওই বদ জিনটার চেয়েও বেশি শক্তিশালী হয়ে গেল, তারা তোমাকে সাহায্য করেছিল, অর্থাৎ আল্লাহর হুকুমে তারাই তোমাকে সাহায্য করেছিল যে একদিন তুমি তাদেরকে আছাড় দিয়েছে এবং সেই জিনটা চলে গেল। তো এখানে আসলে রাসেল ভাই সবকিছু আমি যেটা বিশ্বাস করি যে আল্লাহরই হুকুম, আসলে সবকিছু আল্লাহ হয়তোবা আমার উপর ছোট অবস্থায় কোনো একটা পরীক্ষা নিয়েছিল, আমার ধৈর্য বা সাহস যেটাই বলি না কেন, কোনো একটা পরীক্ষা নিয়েছিল, সে পরীক্ষায় হয়তোবা আমি উত্তীর্ণ হয়ে আসতে পেরেছি এবং বর্তমানে আমি রাসেল ভাই সুস্থ আছি, আর কখনো ওইরকম ধরনের কোনো অতি প্রাকৃতিক বা অলৌকিক কিছু এরকম ফেস করিনি। বিশ্বাস করবেন না রাসেল ভাই, আসলে সেই সময়গুলো আমার জন্য মাত্র ক্লাস 6-7 পর একটা বাচ্চার জন্য কি ভয়ঙ্কর ছিল। যে আমাকে যখন ধরতো, তুই কিছু করতে পারবি না, তোকে সব সময় এভাবে করেই আমি কষ্ট দিয়ে যাব, তুই কোনো দিনই, তোকে কোনো কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে, এইভাবে করে বলতো আর আছাড় দিত। আর আমি শুধু তাকিয়ে ভয়ার্ত চোখে তাকিয়ে একটাই কথা বলতাম, আমি কি ক্ষতি করেছি তোমার, আমাকে ছেড়ে দাও, আমার ভয় করছে, আর পাচ্ছি না আমি, কে আছো, কে কোথায় আছো, বাঁচাও, আমাকে বাঁচাও। এটা বলা ছাড়া আর কিছু আমার করা ছিল না। এটা বলতাম আর দেখতাম আমার ঘুমটা ভেঙে গেছে। তো এই ছিল আমাদের নিজের বাড়ি কেন্দ্রিক ঘটনাগুলো রাসেল ভাই।